প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আড্ডা সন্ধ্যা অনুষ্ঠান। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রশান্ত রায়। তিনি একজন সঙ্গীত শিল্পী এবং একজন উন্নয়ন কর্মী। গাইবান্ধায় কর্মরত আছেন এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রজেক্টে। তার বাড়ি দিনাজপুরে। আমরা তার সাথে বিভিন্ন গল্পে তার প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য সহ আমরা তার গান শুনবো এবং সঙ্গীত জগতে তার কিভাবে সম্পৃক্ততা সেগুলো আমরা শুনে নেবো। আমরা কোনো দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। প্রশান্ত রায়, আপনাকে রেডিও সারাবেলায় শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি। আপনি রেডিও সারাবেলা তো নিয়মিত দেখেন? জি, আমি নিয়মিত দেখেন এবং শোনেন? দেখি। আচ্ছা, আমি প্রথমেই একটু কৃতজ্ঞতা জানাই রেডিও সারাবেলাকে। এর সাথে সম্পৃক্ত সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং একই সাথে আমি অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। মানে এত মানুষের ভিড়ে যে আপনি আমাকে একটা সুযোগ করে দিচ্ছেন ভাই এখানে আসার, এটা আমার জীবনের একটা মাইলস্টোন হিসেবে থেকে যাবে ভাই। থ্যাংক ইউ। না, আপনাকে নিয়ে আসবো কারণ আপনাকে নিয়ে আসার মতো যোগ্যতা তো আপনার আছে। হ্যাঁ, তো ঠিক আছে প্রশান্ত, কি দিয়ে শুরু করবো? প্রথমে আপনার বাড়ি কোথায় একটু বলেন। আপনি গাইবান্ধা চাকরি করছেন এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রজেক্টে। হ্যাঁ, সেটা পরে আসছি। তার আগে যদি আপনার বাড়ি। আমার বাড়ি হচ্ছে দিনাজপুর। আর সেখানেই মূলত আমার শৈশবটা। এরপরে সৈয়দপুরে আমার বেড়ে ওঠাটা ভাই, আমার কৈশোর যৌবন। এরপরে কিছুটা সময় হচ্ছে কুষ্টিয়াতে, আর কর্মসূত্রে মানে দিনাজপুর। আপনি লেখাপড়া শেষ করেছেন কোথা থেকে? আমি লেখাপড়া মানে আমি যদি একেবারে শুরু থেকে বলি ভাই, আমার প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা হচ্ছে সৈয়দপুর শহরে। এরপরে আমি অনার্স করতে কুষ্টিয়াতে যাই। সেখানে আসলে বেশ কিছু কারণে আর অনার্সটা সম্পূর্ণ করতে পারি নাই। এরপরে আমি দিনাজপুরেই মাস্টার্স কমপ্লিট করছি। আপনি কোন সাবজেক্টে অনার্সে ভর্তি হয়েছিলেন? আমি সেখানে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হয়েছি। কিন্তু আমার জানা মতে আপনি সোশিওলজিতে মাস্টার্স করেছেন। জি। আপনি ওখান থেকে চেঞ্জ করলেন, গ্রুপ চেঞ্জ করলেন। হ্যাঁ, এটা একটা বেশ মানে গল্প অনেকটাই। আচ্ছা, দিনাজপুরে আপনার কোথায় বাড়ি? দিনাজপুরে আমার খানসামা উপজেলা। খানসামা উপজেলা। প্রশান্ত, আপনার নাম হচ্ছে প্রশান্ত রায়। প্রশান্ত রায়, আপনি তো ধর্মে একজন খ্রিস্টিয়ান। কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি, বা আমাদের আপনার কলিগরা বা অনেকে যারা পরিচিত, কিন্তু পরবর্তীতে যখন জানতে পারে যে আপনি প্রশান্ত রায় কিংবা আপনি একজন খ্রিস্টিয়ান, তখন তারা কিন্তু বিভিন্ন প্রশ্ন করে যে নামের যে আপনি রায় কিন্তু খ্রিস্টান, একটু বলবেন কি? মানে খুব ভালো একটা প্রশ্ন করছেন ভাই। আমার নামটা সত্যি আসলে সনাতন ধর্মাবলম্বীদের মতো, কিন্তু আমি আসলে খ্রিস্টে বিশ্বাসী, মানে খ্রিস্টিয়ান একজন। এটা হচ্ছে আমার বাবা কনভার্টেড হয়েছে। আমার বাবা কনভার্ট হয়েছেন। উনি মূলত ক্ষত্রিয় ছিলেন। উনি 71-এর পরে কনভার্ট হন। আর আমরা জন্মগতভাবেই খ্রিস্টিয়ান। কিন্তু আমার নামটা রাখছেন আমার এক শ্রদ্ধেয় দুলাভাই রূপক মণ্ডল। উনি আসলে প্রশান্ত নামটা রাখছেন হয়তো ওনার চিন্তা ভাবনা জায়গা থেকে, কিন্তু এটা কনফিউজিং। আমাকে অনেকে মনে করে যে আমি সনাতন ধর্মের অনুসারী, কিন্তু আসলে আমি আপনার নাম চেঞ্জ হয়নি, নামের যে ধারাবাহিকতা সেটা চলে আসছে, এই তো। আর জি, আর রায়টা হচ্ছে ভাই ওই যে ক্ষত্রিয়রা সাধারণত রায় ইউজ করে, সেই ধারাটা বজায় আছে। কিন্তু মানে নামটা একেবারে খাঁটি বাঙালি। আপনি একটু খেয়াল করবেন ভাই, প্রশান্ত একেবারে খাঁটি বাংলা একটা নাম আর কি। জি হ্যাঁ, সেটা তো বলার অপেক্ষা রাখে না। জি। প্রশান্ত, আপনি গাইবান্ধায় কত বছর থেকে আছেন? আমি 17 সাল থেকে এ পর্যন্ত প্রায় 9 বছর হতে চললো ভাই। 9 বছর গাইবান্ধায় একটা না। তো যদি বলি যে গাইবান্ধা আপনাকে কেমন লাগছে? আপনার দিনাজপুরের শিল্প সাহিত্য সংস্কৃতি বা আবহাওয়া বা শহর, নিঃসন্দেহে বড় শহর, ভালো তো লাগে তার চেয়ে গাইবান্ধা। তারপরেও যদি আপনি তুলনা করেন, গাইবান্ধা কেমন লাগছে আপনার কাছে? যদি প্রথমে বলি ভাই, প্রথম দিকে একটু খারাপ লাগতো। 2016 সালে, কারণ তখন কাউকেই চিনতাম না, পথঘাট চেনা ছিল না। পরে ক্রমান্বয়ে কাজ করতে আপনি ভালো জানবেন ভাই আমাকে, যে আপনারই প্রজেক্টে
ইমেজ প্লাস নামে একটি প্রজেক্টের মাধ্যমে আমরা যখন শুরু করি, আমি যখন গাইবান্ধায় থাকাটা শুরু করি, কাজ করা শুরু করি, পরে ক্রমান্বয়ে যখন পরিচিতি বাড়লো, এসকেএস ফাউন্ডেশনে কাজ করতে গিয়ে যখন ম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্যান্য সহকর্মীদের সাথে একটা সম্পর্ক তৈরি হলো, এবং এখানে যখন থেকে গেলাম, এখানকার মাটি, আলো, বাতাস, নদী সবকিছু মিলে এখন তো আমি ওন করি, গাইবান্ধাটাকে ওন করি আসলে। জি আচ্ছা আচ্ছা, আপনি তো বর্তমানে কি প্রজেক্ট আছে? আগে এই প্রজেক্ট নিয়ে একটু জি, যেহেতু আপনি এখনো আছেন কর্মরত গাইবান্ধায়, কামারজানিতে আপনি কামারজানিতে বর্তমানে আপনার এই প্রকল্পের নাম কি? আমার এই প্রজেক্টটার নাম হচ্ছে প্রমোশনাল ম্যাটারনাল অ্যান্ড নিউবর্ন হেলথ ইন গাইবান্ধা ডিস্ট্রিক্ট, আমরা সংক্ষেপে এটাকে মমতা প্রজেক্ট বলি। মমতা, জি। এসকেএস ফাউন্ডেশন এটাকে সহযোগিতা করে। জি, সেভ দ্য চিলড্রেনের আচ্ছা আচ্ছা সহায়তায় আমরা এটা করছি ভাই। আমাদের এই প্রজেক্টটা আপনি জানবেন ভাই যে মূলত মা এবং শিশুর স্বাস্থ্য নিয়ে এই প্রজেক্টে আমি দীর্ঘ মানে শুরু থেকেই 2021 সাল থেকে এখন পর্যন্ত কাজ করছি। বিশেষত গাইবান্ধায় মা ও শিশুর মৃত্যুর হার একটু তুলনামূলকভাবে অন্যান্য জেলার তুলনায় একটু বেশি, এখানে চরাঞ্চল সহ অন্যান্য সমস্যা থাকার কারণে। তো এই প্রজেক্টটা একেবারে একটা কম্প্রিহেন্সিভ হেলথ প্রজেক্ট। আমরা এখানে মা ও শিশুদেরকে সচেতন করবার পাশাপাশি, কমিউনিটিকে সচেতন করবার পাশাপাশি সরকারি যে অবকাঠামো আছে সেটাকে একেবারে রেনোভেশন করে আমরা সার্ভিসটা দিচ্ছি, কোয়ালিটি সার্ভিসটা দিচ্ছি। এবং 24/7 আমরা হাসপাতাল বা ক্লিনিক বা ইউনিয়ন পর্যায়ের যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র সরকারের সাথে একেবারেই কোলাবোরেশন করে আমরা সেখানে ডেলিভারি করাচ্ছি, নর্মাল ডেলিভারি সেবা আমরা দিচ্ছি নিরাপদ মাতৃত্বের জন্য। আপনার কাছে আমার আদি একটা রিলেভেন্ট প্রশ্ন আমি যদি বলি, জি, আমরা দেখি যে গ্রামে গঞ্জে বা চরে মানে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নামে যে একটি বিষয় আছে, আমাদের বিশেষ করে গর্ভবতী মাদের, বিশেষ একেবারে তৃণমূল পর্যায়ে আমরা দেখি তারা একটা কুসংস্কার বশত এখনো তারা গ্রামে মানে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রবণতা কম। এই জায়গাটা একটা চ্যালেঞ্জ, এটাকে কিভাবে মোকাবেলা করছেন আপনারা? খুবই ভালো প্রশ্ন করছেন ভাই। এবং আমরা যেহেতু এই প্রজেক্টের একটা চ্যালেঞ্জেই আসলে আপনি মানে নিয়ে আসলেন আজকের এই অনুষ্ঠানে, আমরা যথার্থই বলছেন ভাই, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের প্রজেক্টের জন্য। এবং আমরা দেখছি যে দীর্ঘদিনের এই মানে এটার যে কারণটা, মানে আমি হাসপাতালে যাব না, বাড়িটাই আমার জন্য নিরাপদ। প্রাতিষ্ঠানিক ডেলিভারিটাকে নানাভাবে গ্রামের মানুষ আসলে অ্যাভয়েড করে। এটার একটা বড় কারণ হলো আমাদের দীর্ঘকালের যে অভ্যাস, এটা একটা। তারপর হচ্ছে আমাদের যে হাসপাতালগুলো বা ক্লিনিক বা সেবা কেন্দ্রগুলো আমাদের আশপাশে আছে, এগুলোর যে এক্সিস্টিং সেবা, তাদের যে ম্যানেজমেন্ট, তাদের যে মানে টেন্ডেন্সি যে কোনো না কোনোভাবে আমার হাসপাতালে বা মানে আমার ক্লিনিকে একজন মা আসলেই আমি তাকে কিভাবে তাকে নিয়ে ব্যবসা করতে পারি, এই ধরনের মন মানসিকতা যখন প্রকাশ পায়, তখন আসলে গ্রামের মানুষেরা তারা আসলে বিমুখ হয়, হাসপাতালের প্রতি বিমুখ হয়। এটা একটা সত্য। আরেকটি প্রশ্ন আছে, রিলেভেন্ট প্রশ্ন প্রশান্ত, সেটা হচ্ছে যে আমাদের মায়েদের বিশেষ করে ডেলিভারি হওয়ার জন্য মানে প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য আমাদের ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ক্লিনিক আছে, যেমন কি ক্লিনিক বলবো ওগুলোকে, সরকারি ক্লিনিক, সরকারের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, এগুলো উপস্বাস্থ্য কেন্দ্র আছে। এইগুলিতে মানে ডেলিভারির যে উপকরণ যদি বলি অথবা ব্যবস্থা, সেগুলি কি আপনার কাছে এখনো মনে হয় পরিপূর্ণতা আছে, নাকি সেখানে এখনো কনফিউশন আছে বিধে আমরা রিস্ক নেই না, আমরা এখনো হয় বাড়িতে ধাত্রী নিয়ে আসে অথবা ক্লিনিকে পাঠাচ্ছে বা হাসপাতালে পাঠাচ্ছে? হ্যাঁ, আমি মনে করি, আমি যদি ইন জেনারেল বলি ভাই, আমাদের দেশের যতগুলো কমিউনিটি ক্লিনিকে তো ডেলিভারিগুলো এখনো কমিউনিটি ক্লিনিকে হয় না, সাধারণত সরকারের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে হয়। ইন জেনারেল যদি বলি, চিত্রটা এরকমই যে ওখানে আসলে সার্ভিসটা মানে নাই নানা কারণে, কিন্তু আমরা ওই জায়গাটাতেই হাত দিছি এই প্রজেক্টের মাধ্যমে সরকারের সহযোগী হিসেবে। এবং ওখানে না থাকার কারণেই মায়েরা আসলে ওখানে যায় না, তখন একটু নিরুপায় হয়েই বাড়িতে করাচ্ছে। তো আমার জানা মতে বিশেষ করে আমরা যদি বলি গাইবান্ধার অ্যাসপেক্টে, গাইবান্ধা কেন বিভিন্ন জেলায়
উপজেলা এবং জেলার হাসপাতালগুলোতে কিন্তু ডেলিভারির সব কিছু যদি বলি যে যন্ত্রপাতি থেকে শুরু করে মেশিনারি সবকিছু, ডাক্তার, এক্সপার্ট, নার্স সবই আছে। তারপর একটা জায়গায় চ্যালেঞ্জ আছে যে ওই যে কোন দূরত্ব মনে করে ধরেন তাদের কিছু অলসতা আছে। একজন ধরেন নারীর হয়তো পেন উঠেছে রাত্রে 9টায়, তাহলে এমন কিছু প্রস্তুতি থাকে। এই প্রস্তুতিগুলো কি, যেমন আপনি আগেও কাজ করেছেন ইমেজ প্রজেক্টে, প্রস্তুতি থাকতে গেলে আমাদেরকে মানে কি বলবো আমি এটাকে, যে কি কি প্রস্তুতি প্রস্তুতিগুলো কি কি নেওয়া দরকার মায়ের থাকা উচিত বা ওই কমিউনিটির, ওই এলাকার বা আত্মীয় স্বজনের? হ্যাঁ, জি, প্রস্তুতি আমরা বলে থাকি সাধারণত মায়েদেরকে যে সে যদি নিরাপদে মা হতে চায়, হাসপাতাল পৌঁছানোটা পরে তো সে সেবাটা পাবে, কিন্তু তার বাড়ি থেকে হাসপাতালে পৌঁছানো বা সে যে ভালো সেবা, এটার জন্য তার বেশ কয়েকটি প্রস্তুতি থাকা প্রয়োজন, বাহন থাকতে হবে যে কোনো সময়। জি, এটাকে এই মানে আমরা একটা বলি হচ্ছে তার একটা যাতায়াত ব্যবস্থা রাখতে হবে। সেটা সে যদি চরের বাসিন্দা হয় অথবা ডাঙ্গার মধ্যে যেখানেই থাকুক না কেন, তার যে প্রচলিত যানবাহনগুলো এরকম 2 থেকে 3টা নৌকা অথবা ঘোড়ার গাড়ি হতে পারে, এটা তাকে ঠিক করে রাখতে হবে। আরেকটা হচ্ছে আমি কোথায় যাব, মানে আমার কাছাকাছি কোন হাসপাতালে নর্মাল ডেলিভারি বা আমি যে ডেলিভারিটা করাবো এটা কোথায় করাবো, কার হাতে করাবো, এরকম আগে থেকেই একটা চিহ্নিত করে রাখা। এবং রক্ত, মানে আমি জি, যিনি গর্ভবতী তার রক্তের গ্রুপটা কি যদি লাগে ম্যাচিং করে আরেকজন ব্লাড ডোনারকে রেডি করে রাখা, এবং কিছু টাকা পয়সা যেন বিপদের সময় টাকাটাকে, কারণ আমি মনে করি, আমি কেন এটা স্বাভাবিক প্রশ্ন চলে আসে যে একজন মায়ের মানে গর্ভবতী মাকে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তার মায়েরও মৃত্যু হতে পারে অথবা তার শিশুরও মৃত্যু হতে পারে অথবা দুজনেরই মৃত্যু হতে পারে। এটা তো ঠিক। এটা একদম আপনাদের এই প্রজেক্টটা আমি মনে করি নিঃসন্দেহে খুব ভালো একটি প্রজেক্ট। এটা আমাদের বিশেষ করে উত্তরাঞ্চলের চর বেষ্টিত গাইবান্ধা জেলার জন্য খুবই খুবই একটা কি বলবো যে দরকারি প্রজেক্ট বলবো। এই প্রজেক্টটা আমাদের খুবই দরকার। তো যাই হোক, এটা খুব ভালো লাগলো। আপনি একটু অন্য প্রসঙ্গে আসেন প্রশান্ত, সেটা হচ্ছে যে আপনি চাকরির পাশাপাশি একজন সাংস্কৃতিক মনা ব্যক্তি, একজন বাঙালির, যে কি বলবো যে বাঙালির তো আপনাকে টানে। আপনার যদি বলি যে আমাদের বাঙালির সংস্কৃতির যত গান কবিতা আপনি চর্চা করেন, সেটা আমি আগে থেকেও জানি, দেখেছি। এই যে আপনি কিন্তু আমাদের মতো বা আগের প্রজন্মের তাও ঠিক না, আপনি তো পরের প্রজন্মের, কিন্তু আপনি যদি বলি যে সেই লালন ভাটিয়ালি জারি সারি থেকে শুরু করে রবীন্দ্র নজরুল সবই আপনি চর্চা করেন। ইভেন এই যুগের যে শিল্পী যেমন অরিজিৎ সিং এর আপনি খুব একজন ভক্ত। এটা কিভাবে হলো, মানে দুই কি বলবো যে দুই কালের বা দুই যুগের মানে মেলবন্ধন আপনার নিজেই আপনি চালিয়ে যাচ্ছেন? ধন্যবাদ। এই বিষয়গুলো যদি একটু বলেন একটু ভালো লাগবে। জি, মানে এটা আমার একেবারেই খুব কাছের কিছু বিষয় নিয়ে প্রশ্ন করে ফেললেন, এই জন্য ধন্যবাদ আপনাকে। আমি যদি বলি এভাবে যে সংস্কৃতির প্রতি টানটা কিছুটা পারিবারিক ভাবে আমার তৈরি হয়েছিল। আমার বাবা আসলে গান গাইতেন, উনি কোনো প্রফেশনাল ভাবে গাইতেন না। আপনার বাবার নামটা যদি বলেন? আমার বাবার নাম হচ্ছে হরিপদ রায়। আচ্ছা, এবং উনি এখন গ্রামে আছেন? হ্যাঁ, উনি এখন গ্রামেই আছেন, আমাদের সাথেও থাকেন। তো উনি গান গাইতেন, তো সেখান থেকে একটা প্রচ্ছন্ন ভাবে শৈশবে একটা আমাকে প্রভাবিত করছিল। এছাড়া আমি দেখতাম যে আমার শৈশবটা আমি ঠিক খেলাধুলার জন্য, মানে আমার খেলাধুলার প্রতি আমাকে টানতো না, আমাকে টানতো ছবি আঁকা, মানে হারমোনিয়াম শেখা, গান বা হাতের লেখাটাকে কিভাবে আরো নানা ভাবে লেখা যায়, এ সমস্ত বিষয়। তো সেই আগ্রহ থেকেই আমার ধীরে ধীরে মানে আসলে অন্তর্ভুক্ত হওয়া এই বিষয়গুলোতে। আমার শৈশবেও আসলে রবীন্দ্রনাথকে আমি খুঁজে পাইনি, কৈশোরেও পাইনি। যখন আমি অনার্স করতে গেলাম কুষ্টিয়াতে ভাই 2007 সালের দিকে, তখন আসলে আমাদের চার্চ অফ বাংলাদেশ, আমি যেহেতু খ্রিস্টিয়ান, আমাদের শ্রদ্ধেয় বিশপ ছিলেন বিশপ পল শিশির সরকার, উনি মূলত রবীন্দ্র অনুরাগী ছিলেন একজন। এবং আপনি জেনে থাকবেন ভাই যে আমাদের উপাসনায়, আমাদের খ্রিস্টিয়ান উপাসনাতে আমরা গানের ব্যবহার করি, এবং এখানে অনেক রবীন্দ্র সঙ্গীত আছে আমাদের গান বইতে।
আপনাদের এই উপাসনামূলক। উপাসনালয়। জি, উপাসনালয়। তো সেই জায়গা থেকেই আসলে রবীন্দ্রনাথকে আবিষ্কার করা। আর আমার সুযোগ হয়েছিল, আপনি জানবেন ভাই যে আমাদের বাংলাদেশের সংস্কৃতির রাজধানী হচ্ছে কুষ্টিয়া। সেখানে লালন, মোশাররফ করিম, রবীন্দ্রনাথ, কবি আজিজুল হক, সবাই আছেন। তো আমার সেখানে সুযোগ হলো শিল্পকলাতে ভর্তি হওয়ার। এবং বিশপ, শ্রদ্ধেয় বিশপ যেহেতু রবীন্দ্রনাথকে ভালোবাসতেন, ওনাকে পড়তেন, গাইতেন, তো আমার কেন জানি রবীন্দ্রনাথের প্রতি তখন থেকে একটা শুরু হলো। ওটা ছিল যাত্রা। এরপরে তো ক্রমান্বয়ে আসলে আমাদের বাংলা গান, বাংলা সাহিত্যকে যারা উজ্জ্বল করছেন, আমাদের জাতীয় কবি নজরুল থেকে শুরু করে পঞ্চকবিকে ধীরে ধীরে আবিষ্কার করা, এখান থেকে পঞ্চকবি কারা একটু বলেন, আমাদের দর্শক শ্রোতারা একটু জেনে নিক। আপনি যেহেতু ভালো একটা টার্ম তুলছেন আর কি। আমার মনে হয় যে দর্শক শ্রোতারা জানে ভাই, তারপরে একটু বলেন। জি জি, পঞ্চকবি হচ্ছেন আমাদের বাংলা গান বা আমাদের সাহিত্যের একেবারেই দিকস্রষ্টা তারা, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চকবি মানে মূলত ভাই 5 জন কবি। ওনারা একাধারে কবি, একাধারে সুরকার, গীতিকার এবং গায়ক, বিধায় ওনাদেরকে একত্রে পঞ্চকবি বলা হয়। এবং ওনারা মানে আমাদের বাংলা গানকে, বাংলা সাহিত্যকে, কবিতাকে এমন পর্যায়ে নিয়ে গেছে উৎকর্ষের, সেই জন্য ওনাদেরকে পঞ্চকবি একত্রে বলা হয়। এনারা হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, ডিএল রায় আমরা যাকে বলি সংক্ষেপে, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন এবং আমাদের কাজী নজরুল ইসলাম। এই 5 জনকে একত্রে আমরা পঞ্চকবি। তবে আপনাকে আমি অনেক ধন্যবাদ দেব এই জন্য যে আপনি যে পঞ্চকবিকে স্টাডি করেছেন। এই প্রজন্মের প্রশান্ত ভাই আপনি, মানে আপনি তো আমাদের আগের প্রজন্মের নন, পরের প্রজন্মের হয়ে আপনি এই যে পঞ্চকবিকে স্টাডি করেছেন, এটি কিন্তু কি বলবো যে আমার খুব ভালো লাগলো। তো প্রশান্ত, এই যে গান নিয়ে কথা হচ্ছে, আপনি রবীন্দ্রসঙ্গীত জানেন, আপনি, আমি জানি আপনাকে, আমি ফেসবুকে দেখি আপনি কি বলবো যে হেমন্তের গান, আপনি গান মাঝে মাঝে দেখি। তো আপনার সেই 2-3টা গানও শুনবো আজকে। আমি প্ল্যান করেছি যে অন্তত কমপক্ষে 3টা গান শুনবো। তো প্রথমে কোন গানটি আমাদেরকে শোনাবেন যদি আমি গান? আপনি গিটারও বাজান? না, আমি গিটার বাজাতে পারি না, আমি হারমোনিয়ামে গাই, হারমোনিয়াম বাজাই, কিন্তু গিটার বাজাতে পারি না। তবে শেখার আগে আজকে তো হারমোনিয়াম আনি নাই এখানে, তো আপনি খালি কণ্ঠেই, খালি গলায়। ঠিক আছে, খালি গলায় যদি প্রথমে কি গাইবেন? রবীন্দ্রসঙ্গীত না? রবীন্দ্রই গাইতে চাচ্ছি। রবীন্দ্র, আচ্ছা, কোন গানটি গাইবেন? মূলত রবীন্দ্রনাথের যে গানটা আমাকে একেবারেই একটা স্বর্গীয় ভাবধারা এনে দেয় মনের মধ্যে, আগুনের পরশমণি, এই গানটাই আসলে আমার খুব প্রিয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে শুরু করেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ের প্রদীপ করো, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্ব পানে। এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। খুব সুন্দর প্রশান্ত। আপনার কণ্ঠটা বোধহয় রবীন্দ্রসঙ্গীতের জন্যই বেশি কি বলবো যে অনেকেই বলে ভাই। হ্যাঁ, অনেকে বলে, আমি তো বললাম মানে আপনার কণ্ঠটা রবীন্দ্রসঙ্গীতের জন্য। আপনি প্রাতিষ্ঠানিকভাবে কেন গান শিখছেন না, নাকি শিখেছেন? না, আসলে শুরুটা করছিলাম ভাই আমি যখন সৈয়দপুরে পড়াশোনা করি। আমার জন্ম দিনাজপুরের খানসামায় হলেও সৈয়দপুরেই প্রথম থেকে একদম উচ্চ মাধ্যমিক। সেখানে আমি খ্রিস্টান মিশনারিতে পড়া অবস্থাতে গান শেখার কিছুটা সুযোগ হয়েছিল। এরপরে অনার্স করতে গিয়ে যখন শিল্পকলাতে ভর্তি হলাম, প্রথম 2 বছর পড়ার পরে নানা কারণে অনার্স হয়নি। তো যেহেতু পড়াশোনাটা বন্ধ হয়ে গেল, এরপরে আর গান শেখাটাও হয়নি। এটা আমার জীবনের একটা দুঃখ আসলে ভাই। আমার প্রাতিষ্ঠানিকভাবে আপনি যদি মনে করেন যে আপনার বয়স হয়েছে বা তা না, আপনার এখনো সময় আছে, প্রচুর সময় আছে। যে কোনো সময় আপনি তো একটা কথা, আপনার চাকরি বাদ দিয়ে নয়, অনেকে বলে যে সঙ্গীত জগতে যারা আসে তারা নাকি চাকরি বাদ দিয়ে তারা একদিন বাউলের মতো হয়ে যায়। আমার কথা হচ্ছে না, আপনি চাকরি করবেন আগে, তারপরে আপনার সেকেন্ড অপশন হচ্ছে আপনি সঙ্গীত চর্চা করবেন। আমার মনে হয় আপনি করতে পারেন। থ্যাংক ইউ ভাই, আসলে উৎসাহ পাইলাম এবং আমার একটা সুপ্ত ইচ্ছাও আছে। আপনি মূলত রবীন্দ্রসঙ্গীত কার কণ্ঠে বেশি ভালো লাগে? আমাদের দেশের কথা যদি বলি, উনি গত হয়েছেন সাদি মোহাম্মদ, রেজনা চৌধুরী বন্যা, ইনাদের কণ্ঠে ভালো লাগে। আর আমি যদি ওপার বাংলার কথা বলি, রূপঙ্কর বাগচি, শ্রীকান্ত আচার্য, তারপর হচ্ছে আমাদের জয়তী চক্রবর্তী, এদের কণ্ঠে ভালো লাগে। তারও আগে কিছু শিল্পী ছিল আমরা শুনতাম, শুনতেন কি? সাগর সেন শুনেছেন? হ্যাঁ, শুনছি ওনাদের কণ্ঠে। আচ্ছা, আমাদের দেশে কিন্তু আরো একজন ছিল। হ্যাঁ, আমাদের দেশের আরো একজন ছিল কাদেরী কিবরিয়া, খুব বড় এক কণ্ঠের। তার শুনেছেন? না শুনে শুনবেন। হ্যাঁ, আমাদের দেশে থাকে না, উনি এখন বাইরে থাকেন। তো কাদেরী কিবরিয়া কিন্তু খুব চিন্ময় কাছে তার কণ্ঠের কিছু মিল পাওয়া যায় আর কি। চিন্ময় একজন আছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আচ্ছা, আপনি তো একজন বেশ কি বলবো যে রবীন্দ্রসঙ্গীতের একজন বড় ভক্ত। বলতে পারেন। হ্যাঁ, বড় ভক্ত। আমি আপনাকে আরেকটি কথা বলি যে বাঙালি সংস্কৃতির প্রতি আপনি কিভাবে আকৃষ্ট হলেন? মানে আপনি তো বাঙালি অবশ্যই, কিন্তু এই যে আপনার এই প্রজন্মের হয়ে আপনার আমাদের প্রজন্ম থেকে শুরু করে এই প্রজন্ম, এই যে সবকিছুর মেলবন্ধনে আর কি আপনার টানলো? আপনার বিষয়ে তো বললেন। জি, আমি ওটা বলার চেষ্টা করছিলাম ভাই। তো আমি একটু তুলনা করে দেখলাম যে আসলে আমাদের সংস্কৃতি ছাড়াও একটু দেশের বাইরে বা অন্যান্য যে সংস্কৃতি আছে, তাদের যে গান বা তাদের যে হচ্ছে যে উপাদানগুলো সংস্কৃতির, আমি দেখলাম যে আমাদের সংস্কৃতি যথেষ্ট সমৃদ্ধ। এবং আমি যদি বলি যে আমাদের ভারতীয় উপমহাদেশে কালচারে আমাদের প্রথম নোবেল এনে দিলেন আমাদের কবিগুরু। তো আসলে নানাভাবে আমি আকৃষ্ট হয়েছি। এবং বাঙালিও না, আমি আসলে মনে প্রাণে আমি বাঙালি। আমি বাংলা, এই যে এত শ্রুতিমধুর ভাষা, তার যে গান, তার যে অন্যান্য রসদ,
আমি মানে কি বলবো, মানে এটা আমাকে যথেষ্ট প্রলুব্ধ করে, যেটা আসলে অন্য সংস্কৃতি অন্য কালচারকে ওইভাবে আমাকে টানে না। আর আপনি যেটা বললেন ভাই, মানে আমি এই প্রজন্মের হয়েও সেই 70, 80, 90 দশকের যারা বা যেই কালচার বা গানের যে ভাবধারাটা ছিল, গান, হ্যাঁ সেগুলোকে পঞ্চকবির গান আমি দেখছি যে এখনকার যে বিশেষ করে আমি যদি গানের কথা বলি ভাই, এগুলোকে আমার কাছে কেন জানি প্লাস্টিক গান মনে হয়। মানে এই গানগুলোর আসলে কোনো গভীরতা নাই, এখনকার গানগুলোর মধ্যে কোনো গভীরতা নাই। খুবই একটা খোলা গান, এই গানের কোনো মাধুর্যতা নাই, শব্দের কোনো ব্যবহার নাই, প্রত্যেকটা গানের যে একটা নিজস্ব মানে অর্থ থাকে সেটার ওই যে গভীরতাটা নাই, এবং সুরের বৈচিত্র্য নাই। সুরের বৈচিত্র্য নাই। অথচ সেই সময়ের গৌরী প্রসন্ন মজুমদার ওনার যে গান, সলিল চৌধুরীর বা আর ডি বর্মন, এস ডি বর্মনের, যে পুলক বন্দ্যোপাধ্যায়, ওনাদের যে গানগুলো, এবং আপনি বিশ্বাস করবেন কিনা ভাই, আমি উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় এনাদের সিনেমা আমি প্রচুর দেখি, আমি ইদানিংও দেখলাম। এবং ওই সিনেমাগুলোতে যে গানগুলো আসলে মানে আমি যথেষ্ট মানে গাওয়ার চেষ্টা করি, মানে ভালো লাগে আমার। তো প্রশান্ত, সময় তো আস্তে আস্তে চলে যাবে, আরেকটা গান শুরু হোক। এখন কোন গানটি গাইবেন? হেমন্ত মুখোপাধ্যায়ের একটা জি গান গাওয়া যায়। তবে এরপরে যদি কখনো আপনি আসেন, তখন তো আপনার গিটার অথবা হারমোনিয়াম নিয়ে কিন্তু, তো আজকে তো আলোচনাও ধরেন আপনার কর্মজীবন নিয়ে কথা বলেছি, পরবর্তীতে কিন্তু আপনাকে আমি অনুরোধ করবো এরপরে যদি আসেন 2 মাস 6 মাস পরেও, তখন কিন্তু আপনার গানের প্রতি বেশি প্রাধান্য থাকবে এই অনুষ্ঠানে। এটা তো আমার জন্য আরেকটা সুযোগ হবে ভাই, নিশ্চয়ই আমি সেই হবে 6 মাস পরে হলে যদি আসেন, আপনি নিজেকে তৈরি করবেন, সে হবে। জি। আরেকটি গান গাইতে চাইলেন হেমন্ত মুখোপাধ্যায়ের। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গৌরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন ওগো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি, সাথীরে কাছে তার নেই গো ডাকি।
যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে বাসনা তো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো। খুব সুন্দর প্রশান্ত। থ্যাংক ইউ ভাই। আপনার কণ্ঠের, আমি যদি বলি উদার কণ্ঠ, ভরাট কণ্ঠ, আমি কিছু শব্দ ব্যবহার করি, উদার কণ্ঠ বলছি। উদার কণ্ঠ বলছি এই জন্য আমার চর্চা করা গলা মনে হচ্ছে। আপনি তো সঙ্গীত চর্চা করে যাচ্ছেন বোধহয়। হ্যাঁ, বা এমনকি যে কোথাও পুকুরের ধারে একাকে গিয়ে গান, কয়েকটি একাকে গান গাইলেন, অথবা হ্যাঁ, এটা ছোটবেলায় করা হয়। গাছের মগডালে উঠে গান গাইতেন, অথবা পুকুরে এরকম করেন কি? এখনো করা হয় ভাই। মানে যারা হ্যাঁ, গায়ক তারা কিন্তু প্র্যাকটিস গুলো করে। প্রশান্ত, আমাদের কিন্তু দেখতে দেখতে সময় কখন যে আমাদের সিগন্যাল চলে আসছে, আমাকে সিগন্যাল দিয়েছে শেষ করার জন্য। তার মানে অনেক কথাই কিন্তু আমরা বলে ফেললাম। হ্যাঁ, বলা হয়ে গেল। বলা হয়ে গেছে, গান দুটো শুনেছি, তারপরে সময় দেখতে দেখতে চলে গেছে। তো আর কি বলবো যে এখন শেষে করি প্রশান্ত। তো শেষে করি, প্রথমে আপনি বিদায় নেবেন, তারপর আমি বিদায় নিই। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিন্তু কিছু বলার থাকে বলে আপনি বিদায় নেবেন, তারপরে আমি বিদায় নিব। আমি আবারও আমাদেরকে যারা শুনলেন, আমি প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি আমার পক্ষ থেকে, এবং আমি কৃতজ্ঞতা জানাই রেডিও সারাবেলাকে, একই সাথে এসকেএস ফাউন্ডেশনকে, এবং আমার শ্রদ্ধার যিনি ভাই, পিতৃতুল্য মিলু ভাইকে আমি অতল শ্রদ্ধা জানাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আর আমি শেষ কথা বলবো যে একজন মানুষকে মানবিক করে তুলতে হলে তাকে আসলে সংস্কৃতির মধ্য দিয়েই আমাদেরকে বেড়ে উঠতে হবে। আজকের এই যে অস্থিরতা ভাই, এবং মোবাইলের প্রতি যে আসক্তি, খেলাধুলা বিচ্ছিন্ন যে প্রজন্ম, আমি এই সমস্ত কিছুর জন্য আমি মনে করি যে আসলে সংস্কৃতি চর্চাটা কমে গেছে। এবং এই সংস্কৃতি চর্চায় অবশ্যই আমাদের যে বাংলা সংস্কৃতির যে সমৃদ্ধ যে জায়গাগুলো অনেক প্রচুর আছে। এই চর্চাটা করলে আমরা নিশ্চিতভাবে একটা সময় পরে আমরা একটা সুস্থ প্রজন্ম পাবো, যেটা আসলে আমাদের দেশ ও দশের জন্য অনেক বড় ভূমিকা রাখবে আর কি। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ প্রশান্ত, আপনি খুব সুন্দর করে বলেছেন। আপনার গানও, আপনার অনুষ্ঠানও আমারও খুব ভালো লেগেছে, আমার মনে হয় দর্শক শ্রোতাদের অবশ্যই ভালো লেগেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যার কণ্ঠে গান শুনেছেন, যার কথা শুনলেন, তিনি হচ্ছেন প্রশান্ত রায়। তিনি সঙ্গীত শিল্পী তো বটেই, প্রমাণ পেয়েছেন এতক্ষণে। তিনি একজন উন্নয়ন কর্মী এবং এমন জায়গায় কাজ করছেন, আমাদের মা ও শিশুর মৃত্যু হার কমিয়ে আনার জন্য এটি প্রকল্পে কাজ করছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও কখনো যদি সুযোগ পাই কিছুদিন পরে, আমরা সেদিন আরও আনুষ্ঠানিকভাবে গান শুনবো প্রশান্তর। আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের রেডিও সারাবেলার সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা।